আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সিনেমার শুরুতে দেখা যায় জাপানিজ এক পোর্টে কেবলই মাল পৌঁছালো। লাল চন্দনের কন্টেইনার। প্রথম কন্টেইনার খুলেই তার মধ্যে একটা বডি পড়ে থাকতে দেখা যায়। কর্মচারীরা তাড়াতাড়ি তাদের বসকে কল করে। বস এসে লোকটার পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে দিতে বলে। তারপর এক দোভাষীকে ডেকে বলে ওর নাম জিজ্ঞেস কর। লোকটা হিন্দিতে বলে, এই কে তুই, ইন্ডিয়ান নাকি পাকিস্তানি? তখনই ঝুলন্ত লোকটার পকেট থেকে একটা ছেঁড়া নোট পড়ে যায়, যা দেখেই বোঝা যায় এই লোক আর কেউ না, পুষ্পা। তখনই পুষ্পার হাতে দেখা যায় কুড়াল। সে দুলতে দুলতেই কুড়াল দিয়ে দড়ি কেটেই জাপানিজ বসের ওপরে ঝাঁপিয়ে পড়ে। এরপরে জাপানিজ ভাষায় বলে, সবাই কেমন আছেন। তারপরই শুরু হয় তার কোপাকুপি। এর মধ্যেই দোভাষী লোকটা জিজ্ঞেস করে, এই তুই এত দূরে জাপান পর্যন্ত আসলি কেন? তখন পুষ্পা বলে, ইন্ডিয়ার কাঠ নিবে আর টাকা দিবে না, তাইলে কি হবে? এটাই এদের বোঝাতে এসেছি, আমাদের সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হয়। তারপরে আবার শুরু হয় এলোপাথারি কোপাকুপি। এবার জাপানিজ বসও নেমে যায় মারামারি করতে। পুষ্পা তাকে বলে, তোর থেকে আমি পাওনা টাকা নিয়েই ছাড়বো। তারপরেই তাকে কয়েক কোপ দিয়েই ঘাড়ে তুলে নিয়ে দৌড় লাগায়। বাকি গুন্ডারাও তার পিছে দৌড় লাগায়। অনেক ওপরে উঠে যায়। জাপানিজটাকে উল্টো করে ঝুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, বল আমার টাকা কোথায়? কিন্তু তখনই আরো গুন্ডারা চলে আসে আর পুষ্পাকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। হুট করে একটা গুলি লেগে পুষ্পা পানিতে পড়ে যায়। এরপরেই পুষ্পার ছোটবেলার দৃশ্য দেখানো হয়। পুষ্পা মাঠের ধারে বসেছিল, আর কিছু ছেলে ক্রিকেট খেলছিল। তখনই তাদের বল পানিতে পড়ে যায়। তারা পুষ্পাকে যেয়ে বলে, যা বল তুলে আন। কিন্তু পুষ্পা সাঁতার জানতো না। তখন তারা পুষ্পাকে বলে, তোর বাপের নাম কি? পুষ্পা বলে, মুল্লেটি ভিনকাটরামান। তখন ছেলেগুলো বলে, কিন্তু গ্রামের সবাই বলে সে তো তোর বাপ না। আমরাও বিশ্বাস করি না। তুই যদি বল এনে দিতে পারিস তাহলে আমরা মেনে নিব যে তোর বাপ আছে। তখন পুষ্পা এক দৌড়ে পানিতে নেমে যায়। অনেক কষ্টে বল হাতে নেয়, কিন্তু তারপরই সে ডুবতে শুরু করে। তাকে ডুবতে দেখেই ছেলেগুলো পালিয়ে যায়। আর তখনই দেখা যায় পুষ্পা চমকে জেগে উঠল। এই পুরো ঘটনাটাই পুষ্পা স্বপ্ন দেখছিল। স্বপ্ন দেখলেও এটা তার জীবনে ঘটে যাওয়া ঘটনা। এরপরেই দেখা যায় পুষ্পার কর্মচারীদের, যারা লাল চন্দন কাটতে যাবে। এদের মধ্যেই একজন হচ্ছে শিনু। 2 দিন পর তার বিয়ে, তাও সে আজ কাজ করতে এসেছে, যেন তার জন্য পুষ্পার কাজ লেট না হয়ে যায়। এরা সবাই পুষ্পার চরম ভক্ত। সবাই গাড়িতে উঠে তখনই এক নতুন কর্মচারীকে দেখা যায়, যাকে কেউ চিনে না। তো তাকেই পুরনো শ্রমিকরা বলে, কাজ করতে ভয় পাস না, এটা পুষ্পা ভাইয়ের গাড়ি, কেউ আটকাবে না। এর আগে এক টাকলু পুলিশ শেখাওয়াত আটকিয়েছিল, তার অবস্থা খারাপ করে দিয়েছিল। কিছুক্ষণ পরেই তারা গহীন বনের ভিতরে পৌঁছে যায়। তারপর আরো দুর্গম পথ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়। সবাই কাজে লেগে পড়ে। এর পরের দৃশ্যে দেখা যায় পুষ্পার বউ আর মা সহ তার পুরো পরিবার মন্দিরে গিয়েছে পুজো দিতে। তারা ভগবানের জন্য সোনার মুকুট নিয়ে যায়। তা দেখে পণ্ডিত খুবই খুশি হয়। তারপর শ্রীবালিকা বলে, মা বংশের নাম বলো, সেই নাম দিয়ে পুজো দিব। তখনই সেখানে দাঁড়িয়ে থাকা পুষ্পার ভাই মোহন বলে, ওদের তো কোনো বংশই নাই, নাম কি বলবে? পুষ্পা তো পরিচয়হীন, তার বাপের কোনো পরিচয় নাই। মোহন পুষ্পাকে একটুও পছন্দ করে না, নিজের ভাই হিসেবেও মানে না। তখন শ্রীবালি তাকে কড়া উত্তর দিয়ে বলে, পণ্ডিতজি, ভগবানের তো কোনো বংশ নাই, আমার স্বামীও সেরকমই একজন, ভগবানের নাম নিয়ে পুজো দিয়ে দিন। এরপরে দৃশ্য ফিরে আসে সেই বনে। সবাই লাল চন্দন সংগ্রহ করছে। এরপর যার যার কাঠের ওজন অনুযায়ী টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তখনই সেই নতুন শ্রমিক ওয়াকি টকি বের করে তার সঙ্গীদের তাড়াতাড়ি আসতে বলে। আর বলে, সবাই মাল হাতে নিয়েই দাঁড়িয়ে আছে, এর থেকে ভালো প্রমাণ আর হবে না, তাড়াতাড়ি আসো সবাই। তারপরে বন্দুক বের করে বলে, কি বলছিলি সবাই, টাকলু পুলিশ না? এই দেখ টাক, আমি ভাগাত সিং শেখাওয়াত। সব শ্রমিক ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু পুরো পুলিশ ফোর্স তাদের ঘিরে ফেলে। সবাইকে অ্যারেস্ট করা হয়। এরপরেই দেখা যায় শিনুর বিয়ের সময় হয়ে গেছে। বউ মণ্ডপে বসে আছে, কন্যার বাবা অনেক রাগারাগি করছে আর বলছে, পুষ্পা পুষ্পা করতে করতে এখন জেলে গিয়ে বসে আছে, এখন বিয়ে হবে কিভাবে? মেয়েটা বলে, এখনো অনেক টাইম আছে, পুষ্পা ভাই ওকে ছাড়িয়ে আনবে। কিন্তু মেয়েটার বাবা বিশ্বাস করতে চায় না। এর পরের দৃশ্যে দেখা যায় পুষ্পা তার সাঙ্গপাঙ্গ নিয়ে পুলিশ স্টেশনে চলে এসেছে। ভিতরে এসেই সে এসআই কে বলে, 1 ঘন্টার মধ্যে শ্রীনুর বিয়ে, ওকে ছেড়ে দিতে হবে। কিন্তু এসআই বলে, এটা কোনোভাবেই সম্ভব না,
সবার নাম লিস্ট করা আছে। একজন কম থাকলে শেখোয়াত স্যার আমাদের অবস্থা খারাপ করে দিবে। তখন পুষ্পা তার লোকদের বলে, তোমাদের মধ্যে কার নাম শ্রীনিবাসান? দুইজন তাড়াহুড়ো করে এগিয়ে আসে। তাদের মধ্যে একজনকে শ্রীনুর বদলে জেলে যেতে বলে, যেহেতু তাদের নাম একই। তখন এসআই বলে, এটা সম্ভব না, এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। এই কথা শুনে পুষ্পা হেসে ওঠে আর তার সেক্রেটারি কেশবকে বলে, স্যারের বেতন কত রে? আর স্যারের মেয়ের বিয়েতে যৌতুক কত দিয়েছিল? কেশব বলে, ভাই বেতন তো 10,000, আর ওনার মেয়ের যৌতুকে আমরাই তো 5 লাখ টাকা দিয়েছিলাম। সব শুনে পুষ্পা বলে, স্যার এই অল্প বেতনে 5 লাখ যৌতুক দিলেন, এটা কোন নিয়মের মধ্যে পড়ে? আরেক কনস্টেবলকে বলে, ছেলে তো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, 1 লাখ ডোনেশন দিয়েছো, এটা কোন নিয়মের মধ্যে পড়ে? বাকিদেরও নানা ফর্দ শোনায়। তারপর বলে, এখানে শুধু একটাই রুল চলে, সেটা হচ্ছে পুষ্পার রুল। তখনই এক কনস্টেবল জেল খুলে শ্রীনুকে বের করে দেয়। কিন্তু শ্রীনুর বুকে আঘাতের চিহ্ন দেখে ফেলে পুষ্পা আর বলে, তোদেরকে কি মেরেছে নাকি? তারপর বাকি শ্রমিকদেরও বডি চেক করে। সবার বডিতেই আঘাতের চিহ্ন। এদের সবাইকেই নিষ্ঠুরভাবে পিটানো হয়েছে। একজনের হাতেও গুলি করেছে শেখাওয়াত। সব দেখে তো পুষ্পার মাথা গরম। এসআই বলে, পুষ্পা আমরা বাধ্য হয়ে মেরেছি, শেখাওয়াত স্যার ওদের মারার অর্ডার দিয়েছিল, আমাদের কিচ্ছু করার ছিল না। তখনই দেখা যায় শেখাওয়াত সাব ইন্সপেক্টর মুথুকে নিয়ে স্টেশনে পৌঁছেছে। সে খুবই খুশি পুষ্পার লোকদের ধরতে পেরে। কিন্তু স্টেশনের ভেতরে ঢুকেই তারা হতবাক। জেলের ভেতরে কেউ নেই, এমনকি কোনো পুলিশ অফিসারও নেই। পুরো স্টেশন ফাঁকা। মাথায় তো কিছুই ঢুকছে না। মুথু চিল্লিয়ে বলে, কেউ আছে? তখনই এক কনস্টেবল দৌড়ে আসে আর বলে, স্যার কিছুক্ষণ আগে পুষ্পা ভাই এসেছিল। আর বলতে শুরু করে তখন কি হয়েছিল। এরপরে আবার আগের দৃশ্য দেখানো হয়। পুষ্পা এসআইকে বলে, আমি আমার সব লোককেই নিয়ে যাচ্ছি এখনই। কিন্তু এসআই বলে, এটা সম্ভব না পুষ্পা, আমার চাকরি চলে যাবে। তখন পুষ্পা বলে, আচ্ছা তোমাদের লোক শান্ত করতে পারি না আমি। এরপরই সব পুলিশকেই টাকা দেওয়া শুরু হয়। তাদের আর যতদিন চাকরি আছে, এত বছরে যত ঘুষ পেত আর পেনশন কত পাবে, সব হিসাব করে সবাইকে বস্তায় ভরে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তাই সবাই টাকা নিয়ে চাকরি ছেড়ে চলে গেছে। সব শুনে মুথু বলে, পুরো স্টেশনে তো এই একজনই ইমানদার কনস্টেবল আছে, একে তো প্রমোশন দেওয়া উচিত। তখন কনস্টেবলটা বলে, আরে না না স্যার, আমিও টাকা নিয়েছি, আমি শুধু চাবি আর রেজিগনেশন লেটার দেওয়ার জন্যই আছি। এই নেন, কাল থেকে আর আসবো না। মুথু বলে, ইস, আর একটু আগে আসলেই হতো। শেখাওয়াত তো রেগে বম। সে পুষ্পার কাছে বারবার মার খেয়ে যাচ্ছে। এদিকে শ্রীনুকে নিয়ে পুষ্পা মণ্ডপে পৌঁছে গেছে। শ্রীনুর বিয়ে সম্পন্ন হয়। এরপরে দেখা যায় মোহনের মেয়ে কাবেরী সোনার গয়না কিনে বলে দেয়, টাকা আমার পুষ্পা চাচা দিয়ে দিবে। মোহন পুষ্পাকে ভাই না মানলেও কাবেরী পুষ্পাকে অনেক পছন্দ করে, নিজের চাচা হিসেবেই মানে। পুষ্পা কাবেরীর সাথে কথা না বললেও কেসাবকে দিয়ে স্বর্ণকারের কাছে টাকা পাঠিয়ে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় স্টেট সিএম এর সাথে দেখা করতে যাওয়ার জন্য পুষ্পা রেডি হচ্ছে। যাওয়ার আগে শ্রীবালি বলে, স্বামী সিএম এর সাথে কিন্তু অবশ্যই ছবি তুলে আনবা। ওই ছবিটা বড় করে বাঁধিয়ে আমি হলে টাঙাবো। মানুষজনকে বলবো আমার স্বামী সিএম এর সাথে উঠা বসা করে। তার কথা পুষ্পা হেসে উঠে বলে, তোর ছবি লাগবে তো, আমি অবশ্যই নিয়ে আসবো। একটু পরে পুষ্পা রওনা হয়ে যায়। কিছুক্ষণ পরে পুষ্পা আর সেদাপ্পা সিএম এর বাসার সামনে পৌঁছে যায়। পুষ্পাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে তারা কি জন্য সিএম এর সাথে দেখা করতে এসেছে। পুষ্পা বলে, আমার বউ সিএম এর সাথে ছবি চেয়েছে, সেজন্যই এসেছি। এরপরেই তারা ভেতরে ঢুকে যায়। পুষ্পা সেতাপ্পাকে বলে, সিএম এর সাথে মিনিস্ট্রির ব্যাপারে কথা বলেছ? সেতাপ্পা বলে, হ্যাঁ তা তো বলেছি, এখন শেখাওয়াতে ট্রান্সফার নিয়েও কথা বলবো। কিন্তু পুষ্পা বলে, কোনো দরকার নেই, তখন সবাই ভাববে আমি শেখাওয়াতকে ভয় পাই। এরপরেই তারা সিএম এর অফিসে ঢুকে। সেদাপ্পা সিএম এর সাথে পুষ্পার পরিচয় করে দেয়। সিএম বলে, আরে ওকে তো চিনি, আমাদের পার্টিকে এত টাকা দেয়। তখনই পুষ্পা তার পাশে দাঁড়ায় ছবি তোলার জন্য। কিন্তু সিএম চিল্লিয়ে উঠে বলে, আরে করছো কি? তোমার থেকে টাকা নেওয়া আর ছবি তোলা কি সেম নাকি? পুষ্পা অবাক হয়ে যায় তার কথায়। সিএম বলতে থাকে, একজন স্মাগলারের সাথে পেপারে ছবি ছেপে গেলে তো মান সম্মান থাকবে না। তার মধ্যেই ফটোগ্রাফার তাদের একটা ছবি তুলে নেয়। সিএম ছবি তুলে ক্লিক শব্দ শুনে ফেলে। তারপরই ফটোগ্রাফারের ক্যামেরা নিয়ে পুরো ফিল্মটাই নষ্ট করে দেয়। পুষ্পাকে বলে, বউয়ের কথায় যে শুনে তার কখনো উন্নতি হয় না, এটা মনে রেখো।
তারপর সেতাপ্পার সাথে কথা বলতে চায়। পুষ্পা বাইরে চলে আসে। একটু পরে সেতাপ্পাও বাইরে এসে পুষ্পাকে চুপচাপ বসে থাকতে দেখে বলে, একটু আগে যা হলো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে পুষ্পা উল্টাপাল্টা কিছু করবে, এখন তো দেখছি সবই ঠিক আছে। পুষ্পা বলে, তোমার কাজ হলো? শেখাওয়াতে ট্রান্সফারের কথা বলেছ? সেতাপ্পা বলে, তুই তো মানা করলি আর সিএমও মানা করেছে, এখন এই কাজ হবে না। পুষ্পা বলে, আমি মানা করার পরও জিজ্ঞেস করেছ? সেতাপ্পা বলে, সিএম এর কথায় রাগ করেছিস? পুষ্পা বলে, আরে না, সিএম এর ব্যাপারটা বুঝি আমি, আমার মতো স্মাগলারের সাথে সে কেন ছবি তুলবে? তুমি সিএম হলে তুমিও ছবি তুলতা না। সেতাপ্পা বলে, কেন? এরকম করবো কেন? আমি তো তোর সাথে অবশ্যই ছবি তুলবো। তখন পুষ্পা বলে, তাইলে তুমি সিএম হয়ে যাও। সেতাপ্পা তো হাসতে শুরু করে আর বলে, এটা কি সম্ভব নাকি? পুষ্পা বলে, তোমার সাথে যখনই পুষ্পা আছে সেখানে তোমাকে বড় ভাবতে হবে, ছোট চিন্তা করা যাবে না। কয় টাকা লাগবে? সেতাপ্পা বলে, কম করে হলেও 100 কোটি লাগবে। পুষ্পা কিছুটা ভেবে বলে, 500 কোটি দিব। সেতাপ্পা বলে, এত টাকা তুই কোথা থেকে আনবি? পুষ্পা বলে, তোমার এটা ভাবতে হবে না, তুমি দিল্লি যে প্রতাপ রেড্ডির সাথে কথা বলো। তারপরেই বলে, চলো ছবি তুলো। তারপর দুইজন ছবি তুলে। এরপর পুষ্পা কেসাবকে বলে, এই ছবিটা প্রিন্ট করে বাঁধিয়ে রাখ, সেতাপ্পার শপথ গ্রহণের দিন তোর ভাবিকে দিবি। এরপর সেতাপ্পাকে বলে, তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমার খারাপ লেগেছিল কিনা? সিএম আমার সাথে ছবি তুলেনি এজন্য আমার খারাপ লাগেনি, সে আমার বউকে নিয়ে কথা বলেছে তাই খারাপ লেগেছে। শ্রীবালি আমার বউ, সে আমাকে যা বলবে সেটাই করব। পুরো দুনিয়াকে দেখিয়ে দিব বউয়ের কথা শুনলে কি হয়। এরপরে বাইরে আসলেই সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে সিএম এর সাথে ছবি তুলেছে কিনা। পুষ্পা বলে, না, সিএম স্যার আজকে ব্যস্ত, এজন্য সে আমার বাসায় এসে আমার সাথে ছবি তুলবে। 24 জুলাই আসবে আমার বাসায়। এর পরের দৃশ্যে দেখা যায় সেতাপ্পা দিল্লি গেছে প্রতাপ রেড্ডির সাথে কথা বলতে সিএম হওয়ার ব্যাপারে। কিন্তু রেড্ডি বলে, এটা সম্ভব না, তুমি সিএম হওয়ার যোগ্য না। সেতাপ্পা বলে, আমি পার্টির জন্য এত কিছু করেছি, আমি কেন হতে পারবো না? তখনই রেড্ডির কাছে তার ভাই সিম্বার কল আসে। কল ধরেই সিম্বা বলে, এখানে আপনার জন্য একজন কোটি টাকা এনেছে, কথা বলবে আপনার সাথে। রেড্ডি বলে, কে? তখন পুষ্পা ফোন ধরে নিজের পরিচয় দেয় আর বলে, 5 কোটি তোমার জন্য আনিনি, তোমার ভাইয়ের জন্য নিয়ে এসেছি। তোমাকে কল করেছে তার ফি, তোমার জন্য নতুন সোফা পাঠিয়েছি দেখো। তখনই রেড্ডির অফিসে সোফা নিয়ে আসা হয় যার মধ্যে 25 কোটি টাকা আছে। রেড্ডি বলে, কোন টেন্ডার লাগবে তোর? পুষ্পা বলে, কোনো টেন্ডার না, পুরো স্টেট লাগবে। সেদাপ্পাকে স্টেটের সিএম বানিয়ে দাও। আমি রিকোয়েস্ট করছি ভালো মতো মেনে নাও, নাইলে এমন সোফা আমার আর অনেক আছে। পুষ্পার সাথে কথা বলা শেষে রেড্ডি বলে, এটা কে রে সেতাপ্পা, এর তো টাকার কোনো মায়াই নাই, সাবধান থাকতে হবে। রেড্ডির অফিস থেকে বের হয়ে সেতাপ্পা পুষ্পাকে কল করে বলে, এসব কি করছিস? এত টাকা দিলে তো পার্টির সব টাকা শেষ হয়ে যাবে। আমাদের 1 টন মালের দাম 1.5 কোটি, এত টাকা কোথায় পাবি? পুষ্পা বলে, মুরুগানের কাছে আমরা 1.5 কোটিতে বেচি, ওর থেকেও বড় বিজনেসম্যান আছে যার কাছে আরো দামে বেচবো। ইন্টারন্যাশনাল ভাবো, শুধু দেশের বর্ডার পর্যন্ত ভাবলেই হবে না। পুষ্পা ইন্টারন্যাশনাল প্লেয়ার। এর পরের দৃশ্যে দেখা যায় সেই বিদেশি বিজনেসম্যান শিবা, যার সাথে পুষ্পা বিজনেস ডিল করতে এসেছে। শিবা বলে, তাড়াতাড়ি কাজের কথা বলো, আমি 1000 কোটির নিচে বিজনেস করি না, 100-200 টন মালের ডিল করব না। ইন্ডিয়ায় যে কাউকে ফোন দিলেই এখনই দিবে আমাকে। পুষ্পা বলে, ঠিক আছে, ফোন দিয়েই দেখ, 100 তো দূর, 10 টনই চেয়ে দেখ। শিবা হেসে বলে, ইন্ডিয়ার সব বিগ প্লেয়ারকে আমি চিনি। তারপরে সে মুরুগানকে ফোন দিয়ে বলে, আমার 10 টন মাল লাগবে। মুরুগান বলে, আমি জোগাড় করে দিচ্ছি। তারপরে সে 10 টন মাল নেওয়ার জন্য পুষ্পাকেই কল দেয়। এবার শিবা আরো 2জনকে ফোন দিয়ে 10 টন মাল চায়, কিন্তু তারাও পুষ্পাকে ফোন দিয়ে 10 টন মাল চায়। পুষ্পাই তাদের সাপ্লায়ার। পুষ্পার পাওয়ার দেখে তো শিবার গার্লফ্রেন্ডও ইমপ্রেসড হয়ে যায়। এবার শিবা বিজনেস ডিল করতে চায়। পুষ্পা বলে, 2000 টন মাল দিব, 1 টন 1.5 কোটি। শিবা বলে, মজা করছো তাই না? পুষ্পা বলে, বিজনেস নিয়ে আমি কখনো মজা করি না। তারপর শিবা বলে, ঠিক আছে, 2000 টনের জন্য 5000 কোটি দিব। পুষ্পা বলে, আমার 4900 কোটি লাগবে। শিবা বলে, 100 কোটি তো কম বললা। পুষ্পা বলে, বাকি 100 কোটির বদলে তোমার হেলিকপ্টার নিব। তারপরই পুষ্পা হেলিকপ্টার নিয়ে চলে যায়।
এরপর পুষ্পা তার সব সাপ্লায়ারকে বলে দেয় ২,০০০ টন চন্দন কাঠ লাগবে। হাজার হাজার মজুর ভাড়া করা হয়। কয়েক ট্রাক কিনে ফেলা হয় মাল ডেলিভারি দেওয়ার জন্য। সব সাপ্লায়ারকে পরিমাণ ভাগ করে দেয়, কাউকে ২০০ টন, কাউকে ১০০ টন, কাউকে ১৫০ টন, এভাবে দিতে বলে। এর পরের দৃশ্যে দেখা যায় সব সাপ্লায়াররা পুষ্পার বাসায় মিটিং করতে এসেছে। এর মধ্যেই বিচ্চা নামে এক সাপ্লায়ার ঝগড়া করা শুরু করে দেয়। তার কাছে মাত্র ৫০ টন চাওয়া হয়েছে বলে সে ১০০ টন মাল দিতে চায়। পুষ্পা বলে ঠিক আছে, তুমি আনতে পারলে আনো। এরপরে সবাই জানতে চায় এত পরিমাণ মাল কেন লাগবে। শেখাওয়াত আমাদের পিছে পড়ে আছে, এখন এত মাল সাপ্লাই দেওয়া কি ঠিক হবে? তখন শ্রীবালি এসে বলে মাটন রান্না করেছি, দেখো কেমন হয়েছে। পুষ্পা খেয়ে বলে লবণ একটু বেশি হয়েছে। শ্রীবালি রাগ করে চলে যায়। পুষ্পা কেসাবকে বলে পানি নিয়ে আসতে। কেসাব রান্নাঘর থেকে এসেই বলে ভাই ভাবি তো রাগ করে মাটন সব ফেলে দিচ্ছে। পুষ্পা তো ভয় পেয়ে যায়। সবাইকে বলে ওয়েট করো তোমরা, আমি আসছি। তারপরেই তাড়াহুড়ো করে রান্নাঘরে আসে আর বলে এত রাগের কি আছে। শ্রীবালি বলে আমি যাই রান্না করি তোমার কখনো পছন্দ হয় না, সব সময় খুঁত ধরো। পুষ্পা বলে আরে আমি তো কয়দিন ধরে উপবাস ছিলাম, তাই হুট করে মশলা খেয়েই লবণ লেগেছে। কিন্তু শ্রীবালি রাগ করে চলে যায়। তখন তার পায়ে আঘাত লাগে। পুষ্পা দ্রুত তার পা ধরে হলুদ লাগিয়ে দেয়। শ্রীবালি রাগ ভাঙায়। তারপর বলে সিন্ডিকেটের ওদেরকে শোনার জন্য আমি একটু অ্যাক্টিং করে চিল্লাবো, ঠিক আছে? তারপরে সবাইকে শুনিয়ে একটু চিল্লাচিল্লি করে। এর পরের দৃশ্যে দেখা যায় দাক্ষায়ণী রেগে মেগে শেখাওয়াতের সাথে দেখা করতে আসে। ভেতরে ঢুকেই সে চিল্লাচিল্লি শুরু করে আর বলে পুষ্পার তো কিচ্ছু করতে পারলি না। সে আমার স্বামী শিনুকেও এক হাত দেখিয়ে নিয়েছে, আমার ভাইকে মেরেছে, তাও তোরা ওর কিচ্ছু করতে পারলি না। ২ টাকার মজুর এখন সিন্ডিকেট চালায়। ওই কি করছে তোর কাছে কোনো খবর আছে? ১,০০০ টন মাল চায়না নিয়ে যাচ্ছে। সব লাল চন্দন পুষ্পাই কিনে নিচ্ছে। পাতাল থেকে আকাশ থেকে চন্দন বের করে আনছে। জঙ্গল নদী পাহাড় দিয়ে সাইকেল গাড়ি দিয়ে সব চন্দন পুষ্পার কাছে যাচ্ছে। কিন্তু এগুলো কোথায় পাঠানো হবে কেউ জানে না। নিশ্চয়ই বিশাল কোনো প্ল্যান আছে ওর। এরপরেই দেখা যায় পুষ্পা তার স্টক করা চন্দনের উপর দাঁড়িয়ে। ১,০০০ টন চন্দন জমা হয়েছে গহীন বনের ভিতরে। এদিকে দাক্ষানা বলতেই আছে পুষ্পা এক সময় ইস্টেটও কিনে ফেলবে, তার আগেই ওকে আটকাতে হবে। আমাদের এলাকায় এক সাপ্লায়ার আছে বিচ্চা, সেও পুষ্পাকে মাল সাপ্লাই দিবে। ওকে ধরে ভয় দেখা, তাইলে পুরো সিন্ডিকেট কেঁপে যাবে। এর পরের দৃশ্যে দেখা যায় শেখাওয়াত বিচ্চার চন্দন ভর্তি ট্রাক আটকায়। তারপরই সব মালের ওপর পেট্রোল ঢেলে দেয়। বিচ্চা এসে বলে ২০ কোটির মালে কি আগুন লাগিয়ে দিবি? পুষ্পা তোর কি অবস্থা করেছিল ভুলে গেছিস? শেখাওয়াত রেগে গিয়ে গুলি করে সব গাড়িতে আগুন ধরে দেয়। তারপর বিচ্চাকে ভয় দেখাতে চায়, কিন্তু সে কোনোই ভয় পায় না। তাকে ভয় পেতে না দেখে শেখাওয়াত রাগে তাকে নদীতে ফেলে দিয়ে মেরে ফেলে। তখনই সেখানে দাক্ষানা আর শ্রীনু চলে আসে। দাক্ষানা বলে শুধু ভয় দেখাতে বলেছিলাম, তুই মেরে ফেললি কেন? শেখাওয়াত বলে ভয় দেখিয়ে কোনো লাভ হতো না, মেরে ফেলেছি, এখন পুরো সিন্ডিকেট আমাকে ভয় পাবে। এর পরের দৃশ্যে দেখা যায় বিচ্চার শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। সিন্ডিকেটের সবাই উপস্থিত। সেতাপ্পাও এসেছে। সব কাজ শেষ হলেই দাক্ষানা আর শ্রীনু পুষ্পার বিরুদ্ধে কথা বলা শুরু করে। কিন্তু সিন্ডিকেটের কেউ শুরুতে তাদের সাথ দেয় না। তারপরই কেউ কেউ বলে বিচ্চাকে মেরে ফেলেছে মানে আমাদেরকেও মেরে ফেলতে পারে। তারপর মন্ত্রীকে বলে আপনি শেখাওয়াত আর পুষ্পার মাঝে সমঝোতা করে দিন, নাইলে সিন্ডিকেট প্রেসিডেন্ট শিনুকে বানিয়ে দেন। এর পরের দৃশ্যে দেখা যায় সেতাপ্পা শেখাওয়াতের সাথে দেখা করতে এসেছে। শেখাওয়াত বলে স্যার আমি কিচ্ছু করিনি, বিচ্চায় ভয়ে লাফ দিয়েছে, আপনি চাইলে আমাকে ট্রান্সফার করে দেন। তখন সেতাপ্পা বলে তুইও ভালো করেই জানিস তোর ট্রান্সফার করা এখন সম্ভব না। এর থেকে আমি পুষ্পাকে বলে দিব কম্পেনসেশন হিসেবে ১০ কোটি দিয়ে দিতে। সব বন্ধ কর। ওই দিন তো তোরা দুইজন ছাড়া কেউ ছিল না। তখন শেখাওয়াত রুমের সবাইকে বাইরে যেতে বলে আর সেতাপ্পাকে বলে আপনি আপনার শার্টটা খুলে ফেলুন। সেতাপ্পা বলে কাকে কি বলছিস, কোনো হুঁশ আছে? শেখাওয়াত বলে দেখলেন, এখনো রুমে আমরা দুইজনই আছি, তাও শার্ট খুলতে বলায় আপনি রেগে গেলেন। আর সেদিন ওই পুষ্পা আমার সব জামা কাপড় খুলিয়েছিল, আর এজন্য কম্পেনসেশন হিসেবে ১০ কোটি দিতে চান? আমি কি টপ ক্লাস পতিতা নাকি? তখন সেতাপ্পা উঠে গিয়ে গেট লাগিয়ে দেয় আর একে একে তার সব জামা কাপড় খুলে ফেলে।
তারপর শেখাওয়াতকে বলে, এবার ঠিক আছে, বিজনেস করতে হলে তোকেও দরকার, আমি পুষ্পাকে বলে দিব তোকে সরি বলতে। শেখাওয়াত তো চমকে উঠে। সে বলে, পুষ্পা সরি বলবে আপনার কথায়? সেতাপা বলে, হ্যাঁ বলবে, আমি বললেই। তখন শেখাওয়াত মুথুকে ডাক দিয়ে বলে, পুষ্পা আমাকে সরি বলবে কম্পেনসেশন হিসেবে। পার্টির আয়োজন করো, পুরো সিন্ডিকেটকে ডাকো, সবার সামনে সরি বলতে হবে। এরপরে দেখা যায় সেদিন রাতেই পার্টির আয়োজন করে সিন্ডিকেটের লোকজনদের দাওয়াত দেওয়া হয়েছে। সেতাপ্পা আর শেখাওয়াতও চলে এসেছে, কিন্তু পুষ্পা এখনো আসেনি। এরপরে দেখা যায় পুষ্পাকে, সে ড্রিঙ্ক করতেই আছে, কারণ তাকে সরি বলতে হবে এটা সে মানতেই পারছে না। সবাই তাকে বোঝায় সরি বলে দেওয়ার জন্য। শ্রীবালিও বলে, দেখো সেতাপ্পা তো আমাদের ভালোর জন্যই বলে, তোমাকেও সেই প্রেসিডেন্ট বানিয়েছে, আমার মনে হয় তোমার সরি বলা উচিত। এখন তুমি দেখো কি করবা। এর একটু পরে পুষ্পা পার্টিতে পৌঁছে যায়। শ্রীবালিও তার সাথে এসেছে। পুষ্পা শেখাওয়াতের সামনে বসে পড়ে। শেখাওয়াত বলে, গান বন্ধ করো, এর সরি সবাই যেন শুনতে পায়। সেতাপ্পা পুষ্পাকে বলে, মাত্র তো দুইটাই অক্ষর, বলে দে সরি। কিন্তু এর মধ্যেই পুষ্পা ঘুমিয়ে যায়। সেতাপ্পা আবার তাকে ডাক দেয়। এবার পুষ্পা বলে, শেখাওয়াত সাহেব সরি। তখনই শেখাওয়াত রেকর্ডার বের করে দেখে রেকর্ড হয়েছে কিনা। বারবার রেকর্ডার চালিয়ে পুষ্পার সরি শুনতে থাকে। এদিকে পুষ্পা উঠে চলে যায়। সরি বলে তো তার মাথা গরম। গাড়িতে সে কেস আবার শ্রীবালিকে বলে, এখন নিশ্চয়ই পার্টির সবাই আমার উপর হাসছে। পুষ্পা ঝুঁকার অপেক্ষাতেই তো ছিল সবাই। আস্তে আস্তে পুষ্পার আরো মাথা গরম হয়ে যায়। সে কেস আবার শ্রীবালির সাথেও রাগারাগি শুরু করে। তারপরে গাড়ি থেকে সবাইকে নামিয়ে দিয়ে সে গাড়ি ঘুরিয়ে আবার রওনা হয়ে যায় পার্টির উদ্দেশ্যে। এদিকে শেখাওয়াত এখনো খুশিতে নাচছে। হাসতে হাসতে সে গাড়িতে উঠে তখনই পুষ্পা এসে তার গাড়ি ধাক্কা দিয়ে পুলে ফেলে দেয়। তারপরই পুলের মধ্যে প্রসাব করা শুরু করে। সেতাপ্পা বলে, শেখাওয়াত কই? তখনই দেখা যায় শেখাওয়াত পুলের মধ্যে। সবাই শেখাওয়াতকে তুলে আনে। সে তো বিশ্বাসই করতে পারছে না তার সাথে কি হয়ে গেল। সেতাপ্পা পুষ্পার সাথে রাগারাগি করা শুরু করে আর বলে, কত কষ্টে সব ম্যানেজ করছিলাম, তুই সব নষ্ট করে দিলি। তখনই পুষ্পা বলে, কি ঠিক করছিলা? কোন হিসাবে আমাকে সরি বলতে বললা? সবাই জড়ো হয়েছিল আমার সরি বলা দেখতে। এখন সবাই দেখলো আমি আসলে কি করতে চাই। কে সিন্ডিকেটের প্রেসিডেন্ট বদলানোর কথা বলেছিল রে? এই শিনু ভাইয়ের বিরুদ্ধে কেউ যেত না, কিন্তু আমি গিয়েছি। পুষ্পা নাম শুনে কি ফুল ভেবেছ সবাই? আমি ফায়ার। এর মধ্যে শেখাওয়াত রেগে গিয়ে গান বের করে। পুষ্পাও গান বের করে তেড়ে আসে। সবাই তাদেরকে আটকায়। এরপরে শেখাওয়াত বলে, তোর কাছে যত মাল আছে সব আমি জব্দ করব, তোকে আবার মজুর বানিয়ে ছাড়বো। পুষ্পা বলে, এবার আমার কথা শুন, আগামী সোমবার ভোরে 2000 টন মাল চেন্নাই বর্ডার ক্রস করবে। দম থাকলে আটকা, একটা কাঠও যদি জব্দ করতে পারিস তাইলে আমি সিন্ডিকেট ছেড়ে দিব। এর পরের দৃশ্যে দেখা যায় সোমবার রাতেই শেখাওয়াত সব রোড ব্লক করে দিয়েছে, যেন পুষ্পা মাল নিয়ে যেতে না পারে। তারপর ব্রিজের ওপর বসে থাকে। তখনই সে একটা বোতল নদীতে ছুঁড়ে মারে, কিন্তু বোতল ভাঙার সাউন্ড আসে। সাউন্ড শুনে শেখাওয়াত বলে, কি ব্যাপার, বোতল পানিতে ফেললে তো এমন সাউন্ড হয় না। মুথু বলে, স্যার এখন তো গরমে নদীতে তেমন পানি নেই, তাই পাথরে লেগে হয়তো ভেঙে গেছে। শেখাওয়াত দৌড়ে নদীর দিকে তাকায়। তারপর বলে, পুষ্পা নদী দিয়ে মাল নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নদীর দিকে যাও সবাই। তখনই দেখা যায় আসলেই নদী দিয়ে মাল নিয়ে শখানেক ট্রাক যাচ্ছে, কারণ এখন নদীতে তেমন পানি নেই। এদিকে পুলিশরাও রওনা দিয়ে দেয়, 3 টিমে ভাগ হয়ে যায় তারা। ট্রাকের কাছাকাছি চলে আসে। পুলিশ দেখে কেসাব পুষ্পাকে ফোন দিয়ে বলে, ভাই পুলিশ চলে এসেছে। পুষ্পা বলে, যে রুট দিয়ে যাচ্ছিস সেই রুটেই থাক, আমি দেখছি। তারপরেই তার অন্য লোকদের ফোন দিয়ে বলে, সবাই রেডি হয়ে যা। তখনই এক লোক ট্রাক নিয়ে পুলিশের এক টিমের সামনে রাস্তা বন্ধ করে দেয়। আরেক দিকের রাস্তায় হাতি নামিয়ে দিয়ে আরেক টিমকে আটকে দেওয়া হয়। এবার 3 নাম্বার টিম নদীতে নেমে পড়ে ট্রাককে ধাওয়া করতে শুরু করে। এই খবরও পুষ্পাকে জানিয়ে দেওয়া হয়। তখন পুষ্পা বাঁধের ইঞ্জিনিয়ারকে ফোন দিয়ে বাঁধ ছেড়ে দিতে বলে। মালের ট্রাক বাঁধের এরিয়া পার হলেই বাঁধ খুলে দেওয়া হয়। পুলিশের গাড়ি ডুবে যায় পানিতে। কেসাব পুষ্পাকে ফোন দিয়ে বলে, সব পুলিশের গাড়ি আটকে গেছে ভাই, বর্ডার আর 4 কিলোমিটার দূরে। পুষ্পা বলে, এবার তোরা রাস্তায় উঠে পড়। ট্রাক সব রাস্তায় উঠে যায়। তখনই দেখা যায় শেখাওয়াতকে, সে দূরে দাঁড়িয়ে ট্রাকগুলোকে দেখছিল।
আর কি করবে ভাবছিল। তখনই অনেক গরুর গাড়ি দেখতে পায়। সে দৌড়ে গিয়ে তাদেরকে আটকায়। এরপরেই দেখা যায় কেসাব গান করতে করতে ট্রাক চালাচ্ছে। তখনই তার চোখ পড়ে সামনেই শেখাওয়াত গরুর গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে, আর তার দিকে বন্দুক তাক করে রেখেছে, গুলিও ছুড়ে। সে সাথে সাথেই পুষ্পাকে ফোন করে সব জানায়। পুষ্পা বলে, তোরা ট্রাক ছেড়ে নেমে যা, মালের থেকে তোরাই ইম্পর্টেন্ট। এরপর কেসাব সব ড্রাইভারকে নেমে যেতে বলে। সবাই ট্রাক ছেড়ে দিয়ে পালায়। শেখাওয়াত গুলি করে করে একের পর এক মাল ভর্তি ট্রাক উল্টে দিতে থাকে। এরপর সব চন্দন কাঠ জব্দ করে আনে। খুশিতে নাচানাচি করতে থাকে। দাকসানা আর শিনুও এখানে এসেছে। মুথু বলে, স্যার, অনেক মিডিয়া এসেছে। শেখাওয়াত বাইরে আসে ইন্টারভিউ দিতে। এদিকে অফিসের ভিতর দাকসানার সেক্রেটারিকে বলে, দ্রুত সিন্ডিকেটের মিটিং ডাক, এখন আমার স্বামী প্রেসিডেন্ট হবে। তখনই শিনু তাকে ডেকে বলে, দাকসানা, এগুলো তো চন্দন না। এই কথা শুনে মুথু দৌড়ে বাইরে এসে শেখাওয়াতকে টেনে ভেতরে নিয়ে যায়। শেখাওয়াত সব শুনে একটা কাঠ কেটে বলে, এটা তো চন্দনই। শিনু বলে, এটা সান্দ্রা, শুধু বাইরেই লাল, লাল চন্দন ভেতরেও লাল। তখনই তাদের কাছে খবর আসে পুষ্পার সব মাল চেন্নাই বর্ডার ক্রস করেছে। শেখাওয়াত বলে, এই জঙ্গল থেকে একটা পিঁপড়াও বের হয়নি, মাল কিভাবে গেল? এরপরে বাইরে বের হয়ে আসে। তখনই কিছু পুলিশ একটা গরুর গাড়ি টেনে আনে, যেটা শেখাওয়াত জব্দ করেছিল। শেখাওয়াত রাগে গাড়ির চাকা থেকে কাঠ খুলে নেয়। তারপরই তার খেয়াল হয় রাতে শত শত গরুর গাড়ি দেখেছে। কি মনে হতে চাকার রং তুলে ফেলে আর বেরিয়ে আসে লাল চন্দন কাঠ। আসলে চন্দন কাঠ দিয়ে গরুর গাড়ি বানিয়ে সেগুলো রং করে ফেলা হয়েছে। এভাবেই পাচার করে দেওয়া হয়েছে। শেখাওয়াত তো ক্ষেপে বোম। তখনই দেখে পাহাড়ের ওপর দিয়ে শত শত গরুর মধ্যে পুষ্পাও যাচ্ছে। পুষ্পা ইশারা করে বলে, কেমন দিলাম? তারপর শেখাওয়াতকে একটা ফুল পাঠায় আর ইশারা করে বোঝায়, তুই ব্লাডি ফুল। এরপর শেখাওয়াত ইশারা করে কিছু বুঝায়। মুথু বলে, কি বললেন স্যার, কিছুই তো বুঝি না। শেখাওয়াত বলে, মাল তো শুধু চেন্নাই ক্রস করেছে, চায়না তো পৌঁছায়নি, তার আগেই ওই মাল আমি জব্দ করব। কিন্তু পুষ্পা বুঝিয়ে দেয় যে আমার কিছুই করতে পারবি না। তারপর চলে যায়। তখনই মুথু শেখাওয়াতকে বলে, স্যার, পুষ্পা তো বলেছিল আপনি একটা চন্দন কাঠ ধরতে পারলেই সে সিন্ডিকেট ছেড়ে দিবে। আপনার কাছে তো পুরো গাড়ি আছে। তখনই শেখাওয়াত চিৎকার করে পুষ্পাকে আবার ডাকে আর বলে, দেখ, আমি পুরো চন্দনের গাড়ি ধরেছি। তখন পুষ্পা বলে, আমি শুধু ফায়ার না, ওয়াইল্ড ফায়ার, আর গাড়ির দিকে ইশারা করে। তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। পুষ্পা হাসতে হাসতে চলে যায়। এরপরই শেখাওয়াত শিনুকে বলে, সিএম এর সাথে আমার মিটিং করে দাও, তারপর দেখছি। এর পরের দৃশ্যে দেখা যায় পুষ্পারা সবাই পুজো দিতে এসেছে। পুষ্পাকে দেখেই কাবেরী চাচা বলে দৌড়ে আসে আর বলে, আমি শুধু চাচা চাচা করি, উনি তো কথাই বলে না। তখন শ্রীবালি বলে, আরে মুখে কিছু না বললেও পুষ্পা তোকে ঠিকই ভালোবাসে। এরপরে হুট করে শ্রীবালির মাথা ঘুরে যায়। বয়স্ক মহিলারা তাকে পরীক্ষা করে বুঝতে পারে শ্রীবালি মা হতে যাচ্ছে। খবর শুনে তো সবাই আনন্দ করতে শুরু করে। এদিকে পুষ্পা আবারও কালী সেজে তাদের পূজার নাচ শুরু করে দেয়। একটু পরে শ্রীবালি এসে তাকে থামায় আর বলে, তুমি এভাবে শাড়ি পরে নাচছো কেন? পুষ্পা বলে, এভাবে সেজে নাচলে মনের ইচ্ছা পূরণ হয়। আমি চাই আমাদের মেয়ে হোক, তাইলে অ্যাটলিস্ট বিয়ের পর ওর খানদানের নাম মিলবে। ছেলে হলে তো আমি তাকে কোনো খানদানের নাম দিতে পারবো না। শ্রীবালি তাকে বোঝায়। এরপরে দেখা যায় কিছু বদমাস কালী সেজে এসে বিভিন্ন মেয়েদের ডিস্টার্ব করছে, গায়ে হাত দিচ্ছে। তখনই কাবেরী তাদের চড় মারে আর প্রতিবাদ করে। কিন্তু বদমাসগুলো কাবেরীকে ধরে টানা হেঁচড়া শুরু করে, তার ওড়না খুলে নিতে চায়। তখনই পুষ্পা সেখানে উড়ে এসে বদমাসগুলোকে পিটাতে শুরু করে। শ্রীবালি কাবেরীকে বলে, দেখলি, তোর চাচা ঠিকই তোর কেয়ার করে। এদিকে পুষ্পা ইচ্ছা মতো বদমাসগুলোকে শায়েস্তা করছে। পুষ্পার সামনে ওরা কোনো পাত্তাই পাচ্ছে না। এরপর পুষ্পার লোকজন বদমাসগুলোকে ধরে ফেলে। পুষ্পা একজনের গলা টিপে ধরে। তখনই মোহন সেখানে এসে বলে, অনেক হয়েছে, এবার থাম। এত হিড়েগুড়ি দেখিয়ে কোনো মূলেটি নাম পাবি না, শুধু পুষ্পাই থেকে যাবি। তখনই কাবেরী এসে বলে, বাবা, এসব কি বলছো? চাচাই তো আমাকে এই বদমাশগুলোর হাত থেকে বাঁচালো। মোহন মেয়েকে এক চড় দিয়ে বলে, কে তোর চাচা?
সব শুনে এবার শ্রীবালি রেগে যায় আর বলে, এই খানদানি কি বকছিস? তোর জায়গায় অন্য কারো মেয়ে থাকলেও আমার স্বামী তাকে বাঁচাতো। শুধু তোর কারণে আমার স্বামীকে আমি কাঁদতে দেখেছি। তুই আমাদের খুশি কেড়ে নিস। তোর খানদানের নাম আমাদের লাগবে না। আমার স্বামীর নাম নিয়ে পুরো চিতর চলে। তোকেও পুষ্পার ভাই হিসেবেই মানুষ চিনে। তারপর বদমাশগুলোকে ছেড়ে দিতে বলে আর বলে ওদের ফ্যামিলি ম্যাটার ওরা বুঝে নিবে। দিয়ে পুষ্পাকে নিয়ে চলে যায়। এরপরে বদমাশগুলোর অর্ধেক মাথা ছেঁটে জুতার মালা পরিয়ে গাধায় চড়ে তাড়িয়ে দেওয়া হয়। এর পরের দৃশ্যে দেখা যায় শেখওয়াত, দাক্সানা আর শিনু সিএম এর সাথে দেখা করে সব জানিয়েছে। কিন্তু সিএম বিশ্বাসই করতে যায় না যে সেতাপ্পা তার চেয়ার কেড়ে নিতে পারে। দাক্সানা বলে সেতাপ্পা তো পুষ্পার কথা শুনে চলছে। প্রতাপের সাথে 500 কোটির ডিলও হয়ে গেছে। কিন্তু সিএম রেগে গিয়ে শেখাওয়াতকে বলে, তুই লাল চন্দনের বদলে ভুয়া মাল ধরেছিস, এখন ধরা পড়ার ভয়ে আমাকে উল্টাপাল্টা খবর শোনাচ্ছিস। শেখাওয়াত বলে, ঠিক আছে, তাইলে সেতাপ্পার শপথ গ্রহণের দিনই আপনার সাথে দেখা হবে। সিএম বলে, আচ্ছা দাঁড়া, তোর কথার যুক্তি আছে, কি করতে হবে বল। শিনু বলে, তামিলনাড়ুর সিএম কে ফোন দিয়ে ওখানকার পুলিশকে বলুন আমাদের সাহায্য করতে, মাল ধরার জন্য। সিএম বলে, মাল ধরার আগে কিচ্ছু বিশ্বাস করব না। মাল এখন কোথায় আছে? শেখাওয়াত বলে, মাল কোথায় সেটা শুধু ছক্কা নামে একজন জানে। তাকে আমাদের এক লোক ফলো করছে। মাল এখন রামেশ্বরম পৌঁছে গেছে। এখনই ধরতে হবে। এরপরই সিএম তামিলনাড়ুর সিএম এর সাথে যোগাযোগ করে শেখাওয়াতকে পুলিশ ফোর্স নিয়ে দেয়। শেখাওয়াত পুলিশ ফোর্স নিয়ে রামেশ্বরম পোর্টে পৌঁছে যায়। সব ট্রলার সার্চ করা শুরু করে, কিন্তু অনেক খুঁজেও মাছ ছাড়া কিছুই পাওয়া যায় না। শেখাওয়াত বলে, পানির নিচে খুঁজে দেখেছিস? তারপর নিজেই পানিতে ঝাঁপ দেয়। আর পানির নিচেই চন্দন কাঠের গরুর গাড়িগুলো দেখতে পায়, সব ট্রলারের নিচে বাঁধা আছে। শেখাওয়াতকে পানিতে ঝাঁপ দিতে দেখেই পুষ্পার লোকজন তাড়াহুড়ো করে ট্রলার ছেড়ে দেয়। শেখাওয়াত অনেক কষ্টে ওপরে উঠে আসে। তারপর স্পিড বোট নিয়ে ট্রলারগুলোকে ধাওয়া করতে শুরু করে। আর মাত্র 18 কিলোমিটার দূরেই শ্রীলঙ্কার বর্ডার। ফুল স্পিডে ট্রলারগুলো যাচ্ছে। একটু পরেই তারা সীমান্ত পার হয়ে যায়, শ্রীলঙ্কা ঢুকে যায়। কিন্তু শেখাওয়াতরা বর্ডার পার হতে পারবে না। তারা থেমে যায়, কারণ শুধুমাত্র ফিশিং ট্রলারেরই বর্ডার ক্রস করার পারমিট আছে। শেখাওয়াত তো কিছুই করতে পারে না। তখনই মুথু দূরবীন দিয়ে শেখাওয়াতকে দেখতে বলে। শেখাওয়াত দেখে সব ট্রলার পাড়ে উঠে গেছে, আর পুষ্পাও সেখানেই আছে। তাকে দেখে তো শেখাওয়াত আরো ক্ষেপে যায় আর বলে, বর্ডার কি শুধু আমাদের জন্য? ওর জন্য কি কোনো বর্ডার নাই? তার মাল জব্দ করার আর কোনো উপায় থাকলো না। এদিকে মালের টাকা পৌঁছে গেছে। গাড়ি ভর্তি টাকা গোনা শুরু করে সবাই। আর টাকার সোফা বানাতে থাকে। এক এক ট্রাকে এক এক সোফা তুলে সবাই রওনা হয়ে যায়। 500 কোটি টাকা দেওয়া হয়। সেতাপ্পা সিএম হয়ে যায়, শপথ নেয়। এরপরে সে পুষ্পার বাসায় আসে। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে শপথ গ্রহণ করে সে পুষ্পার বাসায় এসেছে কেন। সেতাপ্পা বলে, পুষ্পা আমার বন্ধু, তাই এখানে। তখনই সাংবাদিকদের মনে পড়ে আজকে তো 24 জুলাই। ওই দিন সেতাপ্পা বলেছিল 24 জুলাই তার বাসায় সিএম আসবে। তার মানে পুষ্পাই সিএম বদলিয়ে দিয়েছে। এরপরে দেখা যায় সেতাপ্পাকে স্বাগত জানাতে পুষ্পার বাসার সামনে বিশাল ফুলের মালা ঝুলানো হয়েছে। সেতাপ্পার পুষ্পা কোলাকুলি করে। শ্রীবালি সেতাপ্পাকে গ্রহণ করতে আসে। তখন সেতাপ্পা বলে, আরে শ্রীবালি, তুই তো পুরো রাজ্যের রাজনীতি বলতে দিলি। আমি সিএম কিভাবে হলাম জানিস? তুই সিএম এর সাথে একটা ছবি চেয়েছিলি তাই। থ্যাংক ইউ। সেদিনের তোলা পুষ্পা আর সেতাপ্পার ছবিটাও টাঙানো হয়। সবাই খেতে বসে। তারপরই সেতাপ্পা পুষ্পার পুরো ফ্যামিলির সবার সাথে ছবি তুলে। আর পুষ্পাকে জিজ্ঞেস করে, 24 জুলাই আমাকে সিএম বানালি কেন? পুষ্পা বলে, আরে আজকে তো আমার বউয়ের বার্থডে, আজকে না তো আর কবে সিএম হবা। এর পরের দৃশ্যে দেখা যায় শেখাওয়াত সেই সান্দ্রা কাঠের মধ্যে বসে ড্রিঙ্ক করছে। আর মধুকে ডেকে বলে, এগুলো সব জ্বালিয়ে দাও, তাইলে কেউ বুঝবে না এগুলো চন্দন ছিল নাকি সান্দ্রা। মধু বলে, ঠিক বলেছেন স্যার, আমি পেট্রোল আনছি। কিন্তু তখনই খেয়াল করে আগে থেকেই কাঠের উপর পেট্রোল ঢালা আছে। তাই দেখে মধু বলে, স্যার চলেন বাইরে যেয়ে জ্বালিয়ে দেই। শেখাওয়াত বলে, বাইরে যেয়ে জ্বালালে সবাই ভাববে আমিই জ্বালিয়ে দিয়েছি। কিন্তু আমরাও যদি কাঠের সাথে পুড়ে যাই তাহলে সবাই ভাববে পুষ্পা করেছে। তারপরে কাঠে আগুন ধরিয়ে দেয়। তার মাথা পুরো খারাপ হয়ে গেছে। মধু বলে, স্যার আমাকে ছাড়ুন, আমি মরতে চাই না। কিন্তু শেখাওয়াত তাকে ছাড়ে না, তার সাথেই মরতে বলে।
মুথু বলে, এই পাগল শালা, ছাড় আমাকে। তারপরে কোনো রকমে বের হয়ে যায়। তারপরে শেখাওয়াত সহ পুরো ওয়্যার হাউস ব্লাস্ট হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় সকাল সকাল পুষ্পার রুমে নক করে তাকে তাড়াতাড়ি আসতে বলছে। পুষ্পা কি হয়েছে দেখতে আসে। তখনই দেখে তার ভাইয়ের বউ এসেছে। পুষ্পার মা বলে কাবেরীকে কেউ তুলে নিয়ে গেছে। সকালে সে কম্পিউটার ক্লাস করতে গেছিল, সেখান থেকেই তুলে নিয়ে গেছে। এরপর মোহনকে ফোন দিয়ে 2 কোটি টাকা চেয়েছে, আর বলেছে মাথা টাক করে গাধার পিঠে ঘুরতে, আর কাবেরীকে নিয়ে অনেক নোংরা কথা বলেছে। কিন্তু পুষ্পা সব শুনেও চুপচাপ ঘরে ঢুকে যায়, আর তার মা দরজা বাড়াতেই থাকে। তখনই পুষ্পা বন্দুক হাতে বের হয়ে আসে, আর তার লোকজন নিয়ে ডিরেক্ট নিউজ চ্যানেলের অফিসে চলে যায়, যেখানে কাবেরীর কিডন্যাপ হওয়ার খবরই প্রচার করা হচ্ছিল। পুষ্পা চ্যানেলের লাইভে এসে বদমাশগুলোর উদ্দেশ্যে বলে, আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছো, এত সাহস? ভালো করে শুনো, 1 ঘন্টার মধ্যে আমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাবে, সেই কম্পিউটার ক্লাসেই ফিরিয়ে দিয়ে যাবে। আর আমার মেয়ের গায়ে যদি একটু আঘাত লাগে তাহলে সবগুলোকে বলি দিব। এরপরে সেখান থেকে বের হয়ে এলাকার মোড়ে ঘোষণা করে, তোমাদের সবার কাছে আধা ঘন্টা টাইম আছে কাবেরীকে খোঁজার। কোনো জায়গা বাদ দিবে না খুঁজতে। পুরো শহর অফ করে দাও, কারো গাড়ি সার্চ করতে ভুলবে না। কেউ ঢুকবে না শহরে যতক্ষণ না কাবেরী ফিরে আসবে। ততক্ষণ এখানে শুধুই পুষ্পার রুল চলবে। সবাই কাজে লেগে পড়ে। এরপরে দেখা যায় প্রতাপ রেড্ডি সেতাপ্পার সাথে দেখা করতে এসেছে। সেতাপ্পা বলে, কি হয়েছে স্যার? রেড্ডি বলে, তোর ছিতরে কি হচ্ছে জানিস? সেতাপ্পা বলে, হ্যাঁ, পুষ্পার ভাতিজিকে কোনো গুন্ডা তুলে নিয়ে গেছে। পুষ্পা একদম ফায়ার হয়ে আছে। রেড্ডি বলে, ওই কোনো গুন্ডা না, আমার ভাইয়ের ছেলে বুগ্গা, আমাদের ফ্যামিলির একমাত্র ওয়ারিস। আমাদের সব ইনকাম জুয়া খেলে উড়ায়। কিছুদিন আগেই রেপ কেসে তার বেল করিয়েছি। এরপর সেতাপ্পা পুষ্পাকে ফোন দিয়ে বলে, তোর ভাতিজিকে রেড্ডির ভাতিজা উঠিয়ে নিয়ে গেছে। তখন পুষ্পা বলে, ধুরু, তাইলে রেড্ডিকে বলো ওই মেয়েকে ছেড়ে দিতে, নাইলে অযথাই ওই ছেলের প্রাণ যাবে। সেতাপ্পা বলে, কেন ওই মেয়ের কথা ভাবছিস? মোহন তো তোকে ভাই মানে না। তখন পুষ্পা বলে, কিন্তু কাবেরী তো আমাকে চাচা মানে, সারাদিন আমাকে চাচা চাচা বলে ডাকে, আমি ঘুরে তাকাইনি। সে নিশ্চয়ই ভাবছে আমি ওকে বাঁচাতে যাব। সেতাপ্পা বলে, প্রতাপ রেড্ডির বিপক্ষে যাবি তুই? উনি আমাদের সাথ ছেড়ে দিলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তুই কাবেরীর ব্যাপার ছেড়ে দে। তখনই পুষ্পা চিল্লিয়ে বলে, তোরা সব জাহান্নামে যা। কোনো সেতাপ্পা রেড্ডি কাউকে গুনি না আমি। ছাতার সিএম তুই। মেয়ের ইজ্জতের কথা চিন্তা করিস না। কাবেরীর কিছু হলে ওই ছেলেকে জ্যান্ত জ্বালিয়ে দিব। তারপরে ফোন রেখে দেয়। তখন সেতাপ্পা রেড্ডিকে বলে, পুষ্পা কারো কথা শুনবে না। পুষ্পা খুঁজে পাওয়ার আগেই বুগ্গাকে আমাদের খুঁজে বের করতে হবে। আপনার ভাইকে বলুন ওকে খুঁজে বের করতে। এর পরের দৃশ্যে দেখা যায় বুগ্গা তাদের আস্তানায় বসে টিভিতে পুষ্পার নিউজ দেখছে। তারপরে সে পুষ্পাকে ফোন দেয়। তাকে বলে, ভাই, আর্জেন্ট কিছু টাকা লাগতো, তাই কিডন্যাপ করেছি। আপনি 10 কোটি দিয়ে মেয়ে নিয়ে যান। পুষ্পা বলে, কোথায় আসতে হবে বল। বুগ্গা বলে, ঠিকানা দিচ্ছি, কিন্তু একাই আসবেন। পুষ্পা বলে, কাবেরীর যদি কিছু হয় তোদের সব কটাকে কাটবো। তারপরই হেলিকপ্টারে করে রওনা হতে যায়। তখনই শ্রীবালি এসে বলে, স্বামী, ন্যায় অন্যায় নিয়ে ভাবতে হবে না, যা করা লাগবে সব করো। পুষ্পা টাকার সোফা নিয়ে রওনা হয়ে যায়। একটু পরে বুগ্গার আস্তানায় পৌঁছে যায়। হেলিকপ্টার থেকে নেমেই গুলি ছুড়ে। তারপর বুগ্গার বুক বরাবর বন্দুক তাক করে জিজ্ঞেস করে, কাবেরী কোথায়? প্রজ্ঞা বলে, মেয়ে তো ভেতরেই আছে, কিন্তু তার মাথাতেও গুলি তাক করা আছে, আমাকে মারলেই সেও মরবে। তারপর তার বন্দুকটা কেড়ে নেয়। পুষ্পা বলে, রেড্ডির ভাতিজা নিশ্চয়ই টাকার জন্য কিডন্যাপ করেনি। বুগ্গা বলে, একদম ঠিক বুঝেছেন ভাই, সেদিন তো অনেক অপমান করেছিলেন আমাদের, সেটারই বদলা নিব। তারপরে সবাই মিলে পুষ্পাকে মারতে শুরু করে, কিন্তু পুষ্পা চুপ করে মার খায়। সে চায় না কাবেরীর কিছু হোক। এরপরে একজন বলে, সেদিন তো শাড়ি পেটিকোট পরেছিল, এখন তো মনে হচ্ছে অন্য কাউকে মারছি। এরপরে সবাই মিলে পুষ্পাকে শাড়ি পরিয়ে আবার কালি সাজিয়ে দেয়। আরো লোকজন আসে পুষ্পাকে মারতে। পুষ্পা প্রায় অজ্ঞান হয়ে যায়। এরপরই পুষ্পার হাত পা বেঁধে দেওয়া হয়। তারপর কাবেরীকে তার সামনে নিয়ে আসা হয়। কাবেরী চাচার অবস্থা দেখে কাঁদতে শুরু করে। এবার বদমাশগুলো পুষ্পাকে দেখিয়ে দেখিয়ে কাবেরীর গায়ে হাত দিতে শুরু করে।
পুষ্পা তো খেপে গিয়ে বাঘের মতো ঝাঁপ দিয়ে একজনের গলা কামড়ে ধরে। সবাই হতভম্ব হয়ে যায়। কাবেরীও দৌড়ে পুষ্পার পিছে দাঁড়ায়। এবার হাত পাতা বাঁধা অবস্থাতে পুষ্পা শুরু করে অসম্ভাবী মার। এক একজনকে কামড় দিয়েই উড়িয়ে দিচ্ছে। কেউই তার সাথে পারছে না। এর মধ্যেই নিজের পা মুক্ত করে ফেলে পুষ্পা। এবার আরো শক্তিশালী হয়ে সবাইকে পিটাতে শুরু করে। তার হাতও ছুটে যায়। এবার আর থামাবে কে? সবাই ভয়ে পালাতে শুরু করে। পুষ্পা একে একে সবাইকে কোপ দিতে শুরু করে। যারা যারা কাবেরীর গায়ে হাত দিয়েছিল তাদের হাত পা কেটে দিতে থাকে। পুষ্পার নৃশংসতা দেখে কাবেরী অবাক হয়ে যায়। কাউকেই ছাড় দেয় না পুষ্পা। এক এক করে সবাইকেই কাটতে থাকে, ঠিক যেমন ওয়ার্নিং দিয়েছিল। শেষ পর্যন্ত বাদ আছে শুধু বুগ্গা। বুগ্গাকে মারতে যাবে তখনই কেসাব সেখানে এসে পুষ্পাকে আটকায়। সেতাপ্পার কথা শুনে তারা এখানে এসেছে, কিন্তু পুষ্পা পুরো হিংস্র হয়ে উঠেছে। সে বুগ্গাকে কিছুতেই ছাড়ে না, নিজের লোকদেরই উড়িয়ে দিতে শুরু করে। শেষ পর্যন্ত কাবেরীও ছুটে এসে পুষ্পাকে থামায়। এবার পুষ্পা বুগ্গাকে ছেড়ে দেয়। কেসাব বুগ্গাকে বলে তাড়াতাড়ি যা এখান থেকে, আর সেতাপ্পাকে কল দিয়ে বলে বুগ্গা ঠিক আছে। কিন্তু তখনই পুষ্পা ত্রিশূল নিয়ে উড়ে এসে বুগ্গাকে গেঁথে ফেলে। তারপরই বুগ্গাকে সহ ত্রিশূল উঁচিয়ে ধরে, একদম ত্রিশূল এপার ওপার করে দেয়। সেই সময় বুগ্গার বাবা সেখানে পৌঁছে আর ছেলের মৃত্যু দেখে চিৎকার করে ওঠে। এর পরের দৃশ্যে দেখা যায় প্রতাপ রেড্ডি বুগ্গার শেষকৃত্য করছে, কিন্তু তার সাথে তার ভাইয়েরও শেষকৃত্য করছে। তার ভাই কিভাবে মারা গেল? তখনই দেখানো হয় সেদিন ছেলের মৃত্যু দেখার পরই সেও কাবেরীর মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছিল, যার জন্য আমার ছেলেকে মেরেছিস আমি তাকে নিয়ে যাচ্ছি, দেখি কি করতে পারিস। পুষ্পা তখনই তার হাতে থাকা ত্রিশূলটা সিম্বার বুক বরাবর ছুঁড়ে মারে। সিম্বাও সেখানেই মারা যায়। এর পরের দৃশ্যে দেখা যায় মোহন প্রথমবারের মতো ভাইয়ের বাসায় এসেছে। শ্রীবালি পুষ্পার কাছে যেয়ে বলে, তোমার ভাই এসেছে দেখা করতে। কিন্তু পুষ্পা কিছু বলে না, দেখা করতেও আসে না। পুষ্পা আসবে না বুঝতে পেরে মোহন তার মাকে বলে, পুষ্পা আসবেই না আর কেনই বা আসবে? যত অন্যায় করেছি আমি, ওর সামনে দাঁড়ানোর মুখ নাই আমার। বংশের নাম কেড়ে নিয়েছি আমি ওর থেকে। বাবার শেষকৃত্যের দিনেও ওকে তাড়িয়ে দিয়েছি আমি। কখনো ওকে ভাই মানিনি, পর ভেবেছি। কিন্তু আমার মেয়ের বিপদে সে নিজের মেয়ে মনে করে যুদ্ধে নেমে গিয়েছিল, নিজের জীবনের পরোয়াও করেনি। বেকুব তো আমি, আমাকে মাফ করে দিয়েন, আমি ভুল ছিলাম। তারপর বলে, কাবেরীর বিয়ে ঠিক হয়েছে, কার্ড ছাপিয়েই আপনাদের বাসাতে এসেছি প্রথম দাওয়াত দিতে। পুষ্পাকে বলবেন কাবেরী বলেছে চাচা না গেলে সে বিয়েতে বসবে না। পুষ্পার মা বলে, এখনই তো পুষ্পা আসলো না, সে বিয়েতে যাবে কিনা কিভাবে বলবো? মোহন বলে, আমার বিশ্বাস সে আসবে। এরপরই শ্রীবালি বিয়ের কার্ড নিয়ে পুষ্পাকে দেখায় আর বলে, দেখো, মায়ের নামে কার্ড ছাপিয়েছে, তোমার নামও ছাপিয়েছে, মূলেটি পুষ্পারাজ। সব দেখে পুষ্পা কান্নায় ভেঙে পড়ে। সবাই চলে আসে তার কাছে। এতদিন ধরে সে শুধু এই নামটাই চেয়েছিল। এর পরের দৃশ্যে দেখা যায় কাবেরীর বিয়ের দিন। পুষ্পা তার পুরো পরিবার নিয়ে কাবেরীর বিয়েতে এসেছে। তাকে দেখেই মোহন ছুটে এসে জড়িয়ে ধরে। তাদের আরেক ভাইও ছুটে আসে। তিন ভাই একসাথে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই মিলনের অপেক্ষাতেই সবাই ছিল। পুষ্পাকে দেখে কাবেরীও ছুটে আসে। এরপরে দেখা যায় বুগ্গা আর সিম্বার শেষকৃত্যের আরো অনুষ্ঠান চলছে। শিনু দাকসানাও এসেছে। প্রতাপ একজনকে বলে, এত মানুষ এসেছে অথচ সে কেন আসলো না? লোকটা বলে, সে আসেনি, কিন্তু তার মেসেজ পাঠিয়ে দিয়েছে, একটা বুকে তার মধ্যে বোম বসানো। এর পরের দৃশ্য চলে আসে কাবেরীর বিয়েতে। বিয়ে শেষে সবাই আনন্দ করে ছবি তুলছে। সেখানে সেই বোম সহ বুকেটা দেখা যায়, আর বাইরে দাঁড়িয়ে কেউ সুইচ টিপে বোমটা ফাটিয়ে দেয়। বিয়ের সেন্টার ব্লাস্ট হতে দেখা যায়। পুষ্পারা সবাই বেঁচে আছে নাকি মারা গিয়েছে তা জানা যাবে এর পরের পার্টে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সিনেমা সিটি বাংলার সাথেই থাকুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।